হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের ক্লাস 10-এ স্কুল থেকে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে সেটাকে আমি সলভ করে দিচ্ছি। তোমরা খুব মন দিয়ে দেখে নাও। প্রথম যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা বলেছে বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ বলে দিয়েছে PNR/25। তাহলে মূলধনের পরিমাণ কত হবে? আমাদের এখানে 4টে অপশান দেওয়া আছে। তাহলে কোনো মূলধনের বলেছে, ধরে নিচ্ছি মূলধন ইকুয়াল টু ক্যাপিটাল X টাকা। তাহলে আমরা জানি ফর্মুলা সরল সুদের ক্ষেত্রে কি হয়, PTR/100। ঠিক আছে, সুদ হচ্ছে PTR/100, যেখানে P হচ্ছে মূলধন, T হচ্ছে টাইম, এখানে n বছর দেওয়া আছে, আর হচ্ছে সুদের হার বাই 100, এটা হচ্ছে সুদ। তো সেটা ইকুয়াল টু দেওয়াই আছে, দেখে নাও, PNR/25। তাহলে PNR/25। এবার এন আর এন, আর কেটে গেল, 25, এখানে 25কে 4 দিয়ে গুণ করে নাও, তাহলে 100 পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এবার এক্স ইজ ইকুয়াল টু 4P, 4 ইন্টু পি। তাহলে এখানে কোন অপশানটা কারেক্ট? অপশান বি। ক্লিয়ার হয়েছে? জাস্ট ফর্মুলাটা ফেলে দিলাম, PTR/100। নেক্সট অঙ্ক দেখা যাক কী বলেছে। বলেছে দুটো লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2, মানে রাইট সার্কুলার সিলিন্ডার দেওয়া আছে, হ্যাঁ, তাদের হাইটের রেশিও দিয়ে দিয়েছে, আর ভূমির পরিধি তাদের অনুপাত 3:4। ঠিক আছে, তাহলে আয়তনের অনুপাত মানে ভলিউমের রেশিও বার করতে বলেছে। তো এখানে আমরা ফার্স্টেই ধরছি, দেখো, দুটো লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত। তো ধরি প্রথম লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা ধরে নাও এইচ, ধরে নাও, তাহলে দ্বিতীয় লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা কত হবে? 2h হবে। ঠিক আছে, ধরি প্রথম লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা h, তাহলে দ্বিতীয় লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা কত হবে? 2h, কারণ 1:2 দেওয়া আছে। এবার ভূমির পরিধির অনুপাত দিয়ে দিয়েছে, তাহলে ধরি পরিধি মানে সারকামফারেন্স, তাহলে ধরি প্রথম লম্ববৃত্তাকার চোঙের ভূমির পরিধি, সেটা ধরে নিচ্ছি আমরা একটা কিছু 3r ধরে নাও। ঠিক আছে, 3r ধরে নাও। আর দ্বিতীয় লম্ববৃত্তাকার চোঙের ভূমির পরিধি ধরে নাও 4r। ঠিক আছে, আর দিয়ে আমি এই অনুপাতটাকে গুণ করলাম, 3r আর 4r ধরে নিয়েছি, আর প্রথমে h দিয়ে গুণ করেছিলাম, তাহলে h আর 2h। তাহলে এবার বলেছে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা জানি লম্ববৃত্তাকার চোঙের আয়তনের অনুপাত। তো এবার দেখো, প্রথম লম্ববৃত্তাকার চোঙের আয়তন ইস্টু দ্বিতীয় লম্ববৃত্তাকার চোঙের আয়তন, সেটা ইকুয়াল টু কী হবে না, পাই প্রথম লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ ধরে নাও r1, তাহলে পাই r1² ইন্টু এইচ হবে উচ্চতা h, ইস্টু দ্বিতীয় লম্ববৃত্তাকার চোঙের আয়তন কত হবে? পাই ইন্টু r2² ইন্টু 2h। ক্লিয়ার? তাহলে এখানে দেখো পাই আর পাই কেটে গেল, এইচ কেটে গেল, r1² ইস্টু 2r2²। তো এবার দেখো ভূমির পরিধি, এক্ষেত্রে আমরা ধরে নিয়েছি 3r আর 4r, তাহলে প্রথম লম্ববৃত্তাকার চোঙের ভূমির পরিধি কত হবে? 2 আমি কি ধরেছি, প্রথম লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ ধরেছিলাম r1, তাহলে 2πr1 বাই 2πr2, সেটা দেওয়া আছে, আমি এখানে ধরে নিয়েছি 3r আর এটা 4r। তাহলে সেক্ষেত্রে 2π কেটে গেল, আর কেটে যাচ্ছে, তাহলে r1-এর জায়গায় আমরা কি লিখতে পারি? 3r2/4,
R1-এর জায়গায় লিখতে পারি 3R2/4। তাহলে এখানে বসিয়ে দিই। তাহলে R1-এর জায়গায় আমি বসিয়ে দিচ্ছি 3R2/4, 3R2/4 তার হোল স্কোয়ার ইজ টু 2R2²। তাহলে আমাদের কী সুবিধা হলো, R2² কেটে যাবে। তাহলে এখানে হয়ে যাচ্ছে 9/16 ইজ টু 2। ঠিক আছে, তাহলে এবার 16 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, কারণ R2² কেটে যাচ্ছে দুদিক থেকে। ঠিক আছে, তাহলে এবার 16 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা হয়ে যাচ্ছে 9 আর এটা হয়ে যাচ্ছে 32। তাহলে 9:32, এটাই হবে আমাদের অ্যান্সার, তাদের আয়তনের অনুপাত। বোঝা গেছে আশা করি। নেক্সট অঙ্কটাই যাই। একটা বৃত্তের দুটি জ্যা এ বি আর এসি পরস্পর লম্ব। একটা বৃত্ত, এর দুটো জ্যা ধরলাম এ বি আর এসি পরস্পর লম্ব আছে। ঠিক আছে, তো এ বি বলে দিয়েছে 4 সেন্টিমিটার আর এসি বলে দিয়েছে 3 সেন্টিমিটার। তাহলে বৃত্তটার ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেখো, যেহেতু অ্যাঙ্গেল সিএবি 90 ডিগ্রি, তাই বিসি হবে বৃত্তের ব্যাস। ঠিক আছে, কারণ আমরা জানি যে একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি আমি একটা পরিবৃত্ত আঁকি, তাহলে পরিবৃত্তের যে ব্যাস হবে সেটা কি হবে না, সমকোণী ত্রিভুজের সেটা অতিভুজ হয়, তাই তো। তাহলে এক্ষেত্রেও আমরা কি করতে পারি, এই অতিভুজের মান বার করার জন্য লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার করতে পারি। তাহলে বিসি স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, সেখান থেকে বিসি ইকুয়াল টু √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার করে দিলাম। তাহলে এখানে 9 প্লাস 16 মানে √25 মানে 5। তাহলে বিসি হচ্ছে পুরো ব্যাস, সেটা হচ্ছে 5। তাহলে আমাদের দরকার ব্যাসার্ধ, 5/2 সেন্টিমিটার দেওয়া আছে, তাই সেন্টিমিটার। আশা করি বোঝা গেছে এটা। আর একটা ভাবেও 90 ডিগ্রি হতে পারে যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। যেহেতু বিসি ব্যাস, তাহলে এটা অর্ধবৃত্তস্থ কোণ, এই কোণটা, এটা অর্ধবৃত্ত। নেক্সট অঙ্কটায় যাই। নেক্সট অঙ্কটা কি বলেছে, বলেছে কোনো মূলধনের 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 আর 8,652 টাকা। তাহলে মূলধন আর বার্ষিক সুদের হার নির্ণয় করো। তো দেখো, কোনো মূলধন বলেছে, তাহলে মূলধনটা জানি না, তা ধরে নিচ্ছি পি। তাহলে ধরি মূলধন পি। তাহলে 2 বছরের সরল সুদ কী হবে, পি টি হচ্ছে টাইম ইন্টু আর বাই 100 ইকুয়াল টু 8400। এটা 1 নম্বর সমীকরণ। আর 2 বছরেরই চক্রবৃদ্ধি সুদ, তার ফর্মুলা কী হবে, পি ব্র্যাকেটে 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার, যেহেতু 2 বছর, মাইনাস পি ইকুয়াল টু 8652। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার আমরা কি করব, দেখো পিটাকে কমন নিয়ে নেব। তাহলে পিকে কমন নিলে এখানে দেখো 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার মাইনাস 1। এবার ফর্মুলা ফেলে দাও, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা হবে 1 প্লাস আর বাই 100 প্লাস 1 ইন্টু 1 প্লাস আর বাই 100 মাইনাস 1। এটা কেটে গেল। তাহলে পি আর বাই 100, এখানে হলো দেখো পি আর বাই 100 ইন্টু এটা হলো 2 প্লাস আর বাই 100 ইকুয়াল টু 8652। ক্লিয়ার? এবার পি আর বাই 100-এর ভ্যালুটা আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাব, হ্যাঁ, ফার্স্ট ইকুয়েশানটা থেকে। পি আর বাই 100 সেটা কত হবে দেখা যাক। পি আর বাই 100, 2টাকে আমি নামিয়ে দেবো নিচে, তাহলে এটা 2 দিয়ে কাটাকাটি করলে 4200। তাহলে এই ভ্যালুটা আমি এখানে বসিয়ে দেবো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2 প্লাস আর বাই 100 ইকুয়াল টু 8652 ডিভাইডেড বাই পি আর বাই 100 হবে। তো পি আর বাই 100-এর মানটা 4200। এবার এটাকে মাইনাস করে দিকে নিয়ে যাব 2টাকে, তাহলে আমাদের এখানটা হয়ে যাবে, এই দিকটা দেখিয়ে দিচ্ছি, ক্যালকুলেশানটা দেখো। আর বাই 100 ইকুয়াল টু আমরা লিখতে পারি 8652 বাই 4200 মাইনাস 2।
তাহলে এখানে 4200 যদি আমি লসাগু করি তাহলে 8652 মাইনাস এটা কত হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8400। তাহলে এখানে মাইনাস করলে হচ্ছে 2 5252 বাই 4200, এটা হচ্ছে R/100। এবার এখানে দুটো জিরো কেটে গেল, তাহলে R ইকুয়াল টু, এবার এখানে আমাকে ভাগ করতে হবে 42 দিয়ে। তা আমি কাটাকাটি করে দেখে নিই, 12 দুগুণে 24, 6 দুগুণে 12, এটা 2 দুগুণে 4, 21। তাহলে এটা 6 দিয়ে আবার কাটাকাটি যাবে, তাহলে R ইকুয়াল টু 6 চলে আসছে। তাহলে মূলধনটাও পেয়ে যাব আমরা এইভাবে, যে Rটা যদি 6 পেয়ে যাই এখানে বসিয়ে দাও আর এর জায়গায়, তাহলে P ইন্টু 6 ইকুয়াল টু 4200, আর এখানেও দুটো জিরো, গুণ করে দাও। এবার কাটাকাটি করো, 7, 1, 2, 3, 4, তাহলে মূলধনটা হলো 70,000 টাকা। ক্লিয়ার? আর আর এর ভ্যালুটা 6, তার মানে 6% হচ্ছে সুদের হার। বার্ষিক সুদের হার কত? 6%। বোঝা গেছে? নেক্সট অঙ্ক বলেছে, যদি ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় অনুপাত 1:r হয়, তবে দেখাও যে r+1 এর হোল স্কোয়ার বাই r ইকুয়াল টু b²/ac। তো দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় অনুপাত 1:r বলেছে, তো ধরি বীজদ্বয়, একটা ধরলাম আলফা, তাহলে অন্যটা হলো আর আলফা। ঠিক আছে, আলফা দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম অনুপাতটাকে, তাহলে আলফা আর আলফা, তাহলে বীজদ্বয়ের যোগফল কী হবে? আলফা প্লাস আর আলফা ইকুয়াল টু -b/a, এটা আমরা জানি, আর গুণফল সেটা হচ্ছে c/a। এবার আমাদের কি করতে হবে? এখান থেকে আলফা বার করে, মানে যোগফল থেকে আলফার মান বার করে গুণফলে পুট করতে হবে। তো যোগফল থেকে আলফার মান কত হবে দেখা যাক। এটা আলফা কমন নিলাম, তাহলে আলফা হবে -b/a ইন্টু 1+r। এবার এইখানে সেটা বসিয়ে দেবো, এটা হচ্ছে r ইন্টু আলফা স্কোয়ার ইকুয়াল টু c/a। আমি যদি আলফার এই মানটা এখানে বসিয়ে দিই তাহলে আমাদের যে রিলেশনশিপটা দিয়েছে সেটা চলে আসবে। তাহলে r ইন্টু আলফা স্কোয়ার, তাহলে এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে b²/a² ইন্টু 1+r এর হোল স্কোয়ার ইকুয়াল টু c/a। ক্লিয়ার? বা এখানে কাটাকাটি হবে, এ একটা এ কাটলো এরকম, তাহলে b²r ইকুয়াল টু ac ইন্টু 1+r এর হোল স্কোয়ার। তো দেখা যাক প্রমাণটার দিকে একটু তাকিয়ে, r+1 এর হোল স্কোয়ার চলে এসছে, ac, তাহলে r+1 এর হোল স্কোয়ার বাই r নামাতেই পারি, দেখে নাও এখানে বাই r আছে, তাই এই rটাকে আমি নিচে নামিয়ে দিতে পারি, আর এসিটাকে b² নিচে, তাহলে b²/ac ইকুয়াল টু 1+rটাকে লিখলাম r+1 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই r। প্রুভড হয়ে গেল। ঠিক আছে, এটাই প্রুভ করতে দিয়েছে। এটা দ্বিঘাত সমীকরণের একটা অঙ্ক ছিল। তারপরে দেখা যাক কি দিয়েছে। 5-এর অঙ্কটা দিয়েছে, প্রমাণ করো ব্যাস নয় এমন কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব। এটা একটা উপপাদ্য, এটা তোমরা বইতে দেখে নেবে। 6 নম্বর অঙ্কটায় যাওয়া যায়। একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। আচ্ছা, লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা h, সেটা তার ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে ইকুয়াল টু 2r। ধরে নিচ্ছি যে লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা h আর তার ব্যাসার্ধ ধরলাম r, তাহলে h ইকুয়াল টু 2r। এটা একটা রিলেশনশিপ বলে দিয়েছে। তো যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘনডেসিমিটার বেশি হতো। তাহলে চোঙটির উচ্চতা কত? তাহলে এবার দেখো, যদি একটা লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা তার ব্যাসার্ধের দ্বিগুণ হয় তাহলে h ইকুয়াল টু 2r হবে, তাহলে তখন আয়তনটা কী হবে? আয়তন হবে পাই ইন্টু r² ইন্টু h। এইচের জায়গায় আমরা 2r লিখব, এত ঘন ডেসিমি। ঠিক আছে, তো এবার যদি হাইটটা 6 গুণ হতো ব্যাসার্ধে, ঠিক আছে, যদি উহার ব্যাসার্ধের দ্বিগুণ বলেছিল আগেরটায়, এখন বলছি যদি উচ্চতা 6 গুণ হতো, হ্যাঁ, উচ্চতাটা ব্যাসার্ধের 6 গুণ হতো, তা তখন আয়তন কত হতো? আয়তন তখন হতো পাই ইন্টু r² ইন্টু 6r, এত ঘন ডেসিমিটার।
এইচের জায়গায় আমরা আগে লিখেছিলাম 2r, এখন লিখব 6r। তাহলে এবার 539 ঘন ডেসিমিটার বেশি হচ্ছে আয়তনটা। তার মানে কি হচ্ছে, এই আয়তনটা থেকে মানে সেকেন্ড যে আয়তনটা পেলাম তার থেকে ফার্স্ট আয়তনটা যদি বাদ দিয়ে দিই তাহলে সেটা 539 ঘন ডেসিমিটার। তাহলে পাই, আচ্ছা পাই না 6 করি, 6 পাই আর কিউব মাইনাস এটা হচ্ছে 2 পাই আর কিউব ইকুয়াল টু 539। ঠিক আছে, তো এখান থেকে আমরা পাই আর কিউব, এখানে কত হচ্ছে 4 পাই আর কিউব আসছে ইকুয়াল টু 539। তাহলে আর কিউব ইজ ইকুয়াল টু 539 বাই 4 পাই, 4 ইন্টু 22/7, 7টা গেল এদিকে। এবার কাটাকাটি করে 11 দিয়ে কাটাকাটি করা যাবে, 11 4 11 44, 9 11 99, 11 দুগুণে 22। ঠিক আছে, তাহলে আর কিউব ইকুয়াল টু আমরা লিখছি দেখো 49 ইন্টু 7, তাহলে 49টাকে লিখছি 7 ইন্টু 7, আর 7টাকে 7ই লিখছি, আর নিচে 4 ইন্টু 2টাকে 2 ইন্টু 2 ইন্টু 2 করলাম। তাহলে আমাদের কী সুবিধা হলো যে আর কিউব থেকে আমি আর বার করতে চাইছি, তাহলে ওপর থেকে একটা 7 নিলাম আর নিচে থেকে একটা 2 নিলাম, তাহলে আর এর ভ্যালুটা পেয়ে গেলাম। তাহলে চোঙের উচ্চতা চেয়েছে, চোঙের অরিজিনাল উচ্চতা কত, তার ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে এইচ ইজ ইকুয়াল টু কী হবে 7/2 হচ্ছে ব্যাসার্ধ, তার ডবল, তাহলে 7 এটা বলেছে ডেসিমিটার, ডেসিমিটার। ঠিক আছে, 7 ডেসিমিটার হবে তার হাইট এই রাইট সার্কুলার সিলিন্ডারটা। বোঝা গেছে আশা করি। আচ্ছা, আরও দিয়েছে যে অধ্যায় 10 এবং 12 প্রথম অঙ্কটা দিয়েছে যুক্তি দিয়ে প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক, এটা একদম উপপাদ্য, তোমরা বই পেয়ে যাবে। আর 2 অঙ্কটা দিয়েছে দুটো বৃত্ত পরস্পরকে সি আর ডি বিন্দুতে ছেদ করে, দুটো বৃত্ত ছবিও দিয়ে দিয়েছিল, সি আর ডি বিন্দুতে ছেদ করেছে, ডি দিয়ে একটা সরলরেখা আর সি দিয়েও একটা সরলরেখা আঁকা হয়েছে, যারা বৃত্তকে যথাক্রমে এ বি আর ই এফ বিন্দুতে ছেদ করে। তো একটা অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে, অ্যাঙ্গেল ডিএবি হচ্ছে 75 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল ডিইএফ এর মান নির্ণয় করতে দিয়েছে, ডিইএফ এই অ্যাঙ্গেলটা বার করতে দিয়েছে। তো আমরা কি করছি দেখো, ডিসি যুক্ত করলাম, তাহলে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে গেল, যার অ্যাঙ্গেল ডিসিএফ হচ্ছে বহিস্থ কোণ। তাহলে আমরা জানি বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান হবে, মানে 75 ডিগ্রির সঙ্গে এই কোণটা সমান হবে। ঠিক আছে, একটা বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ যেটা হয়, কোনো একটা বাহুকে যদি আমি বাড়িয়ে দিই তাহলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান হয়, তার প্রুফও আছে। তাহলে এটা 75 হলে এটা 75। আবার বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক আমরা জানি, তাহলে অ্যাঙ্গেল ডিএফ বার করতে দিয়েছে, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, সেটা তাহলে 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, এটা বাদ দিয়ে দেবো, তাহলে কত হচ্ছে 105 ডিগ্রি, এটাই অ্যান্সার। ঠিক আছে, নেক্সট অঙ্কটায় যাওয়া যাক। নেক্সট অঙ্কটা বলেছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করা হলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তো ধরি ব্যাসার্ধ আর, ব্যাসার্ধ ছোট হাতের আর, তাহলে 50% বৃদ্ধি করলে ব্যাসার্ধ হবে আর প্লাস আর ইন্টু 50%, তার মানে আর প্লাস আর ইন্টু 50/100, তার মানে আর প্লাস এটা কাটাকাটি করলে r/2, মানে 3r/2, এটা হবে 50% বৃদ্ধি করলে ব্যাসার্ধ এটাই হচ্ছে। তাহলে এবার বলেছে যে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কী হবে, আগে ছিল 4πr² পূর্বে, আর এখন কত হবে 4π, আর এর জায়গায় 3r/2 তার স্কোয়ার, তাহলে এটা 4π ইন্টু 9r²/4 কেটে গেল, তাহলে 9πr²। ক্লিয়ার, তাহলে আগে ছিল 4πr², এখন বৃদ্ধি পাওয়ার পর হলো 9πr²। তাহলে বৃদ্ধি পেল কতখানি, বৃদ্ধি পেল 9πr² থেকে 4πr² মাইনাস করবো, তার মানে 5πr², এটা বৃদ্ধি পেল। তাহলে অতএব এরমভাবে করবো,
যে 4πr² এ বৃদ্ধি পেল 5πr², একে বৃদ্ধি পেল 5πr²/4πr², আর 100-তে বৃদ্ধি পেল 5πr²/4πr² ইন্টু 100। তো কাটাকাটি 5πr² থেকে এখানে πr² কেটে গেল, 4 25, তাহলে 125। তাহলে 125% বৃদ্ধি পেল ক্ষেত্রফল বক্রতলের, ঠিক আছে। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পেল না 125%। তাহলে নেক্সট, চারের অঙ্কটা বলছে একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য মানে ডায়ামিটার বলে দিয়েছে 42 ডেসিমিটার। উপরিতলটা রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসেবে কত টাকা খরচা পড়বে। ঠিক আছে, তাহলে ব্যাস বলে দিয়েছে, তাহলে ব্যাসার্ধ 42/2 মানে 21 ডেসিমিটার। এবার আমরা এটাকে মিটারে কনভার্ট করে নেব, কিমি, হেমি, ডেকামি, মিটার, ডেসিমি। তাহলে এটা 2.1 মিটার হয়ে গেল, ঠিক আছে। 2.1 মিটার হচ্ছে ব্যাসার্ধ। তাহলে উপরিতল রং করতে হবে আর অর্ধগোলাকৃতি, তাহলে অর্ধগোলাকৃতি আছে মানে এটা কি হবে 2πr² হবে, তাই তো। তাহলে 2πr² এরিয়াটা আমাকে বার করতে হবে, 2.1 হোল স্কোয়ার এত বর্গমিটার। এবার 1 বর্গমিটারে কত টাকা খরচা 35 টাকা, তাহলে 35 দিয়ে এখানে গুণ করে দেবো, তাহলে কত খরচা হবে পেয়ে যাব, ঠিক আছে। তাহলে মোট খরচ কী হবে 2 × 22/7 ইন্টু, এটাকে এরমভাবে ভেঙে নেবে 21/10 ইন্টু 21/10 ইন্টু 35 করে, এটা কাটাকাটি 5 7 35 এইভাবে কাটবে, 2 5 5 5 কেটে গেল। এবার এই তিনটেকে মাল্টিপ্লাই করে তাকে 10 দিয়ে ডিভাইড করবে, যত হবে তত টাকা হবে অ্যান্সার। তো করে নেবে এটা অ্যান্সারটা এখানে 2πr² করতে হবে। নেক্সট অঙ্কটায় যাই। নেক্সট অঙ্কটা দীঘার সমীকরণ বলছে ax² + bx + c 0 সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত, যেখানে abc রিয়েল নাম্বার আর a নট ইকুয়াল টু 0। তো বীজদ্বয় সমান হওয়ার শর্ত হচ্ছে নিরূপক বা ডিসক্রিমিনেন্ট, সেটা হচ্ছে b² - 4ac, সেটাকে কী করতে হবে 0 হতে হবে। বীজদ্বয় সমান হওয়ার শর্ত হচ্ছে b² - 4ac মাস্ট বি ইকুয়াল টু 0। নেক্সট বলেছে একটা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, ওই বৃত্তের ছবিটাকে আঁকা যাক। রাফলি একটা ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, ওই বৃত্তের একটা একটা কর্ড দিয়েছে 12, আর এখান থেকে এটা বলে দিয়েছে 10। তাহলে কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব মানে কর্ডের ডিস্টেন্স মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে আমি যদি লম্বটা নিই তাহলে এটা কী হবে 12টা 6 হয়ে যাবে, আর এটাকে আমি x ধরে নিলাম, তাহলে x² + 6a² = 10², কারণ 10 এখানে হাইপোটেনিয়াসে কাজ করছে, হাইপোটেনিয়াস অতিভুজ। তাহলে x² + 36 = 100, তাহলে x এখানে হবে √100 - 36, তাহলে এটা হবে √64 মানে 8। তাহলে x এর ভ্যালুটা হবে 8, তার মানে কেন্দ্র থেকে মানে সেন্টার থেকে কর্ডের ডিস্টেন্সটা হচ্ছে 8 সেন্টিমিটার। ক্লিয়ার? আচ্ছা, 3-এর অঙ্কটা দেখো, বলেছে দুটো ঘনকের আয়তনের অনুপাত দিয়ে দিয়েছে, ঘনক দুটোর সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত বার করতে দিয়েছে। তো দুটো ঘনক ধরে নিচ্ছে, একটার বাহু হচ্ছে a1 আরেকটার বাহু ধরলাম a2। তাহলে আয়তনের অনুপাত কী হবে a1³ = a2³ = 1:8 দেওয়া আছে। তাহলে ঘনক দুটো সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কী হবে 6 × a1² = 6 × a2², এটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি a1³ / a2³ = 1/8, তাহলে a1/a2 = হাফ হবে, দুদিকে কিউব রুট করলে, তাহলে a1/a2 = হাফ।
তাহলে আমাদের এখান থেকে 6a1 স্কোয়ার বাই 6a2 স্কোয়ার, 6 কেটে গেল। তাহলে a1 বাই a2 হোল স্কোয়ার এটা, তাহলে a1 বাই a2 তার হোল স্কোয়ার, তাহলে এটা হাফের হোল স্কোয়ার মানে 1/4 এলো। তার মানে সমগ্রদলের ক্ষেত্রফলের অনুপাত 1:4। ঠিক আছে, এইভাবে আমরা বার করতে পারবো 3 অঙ্কটা। 4 অঙ্কটা বলেছে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত। ফর্মুলা বসিয়ে দিচ্ছি, পি ব্র্যাকেটে 1 প্লাস আর বাই 100 হোল টু পাওয়ার n মাইনাস পি, এটা হচ্ছে মানে চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা। আর এখানে বলেছে সমূল চক্রবৃদ্ধি, তার মানে এটা লাগবে না আমাদের, এটা আমাদের লাগছে না। তাহলে এখানে কী হবে, পিটা হচ্ছে 400 ইন্টু 1 প্লাস আর, চক্রবৃদ্ধি সুদের হারটাই জানতে চেয়েছে, আর বাই 100, এখানে এনের জায়গায় 2 বছর দেওয়া আছে, সমূল চক্রবৃদ্ধি তাই আমি -400 করছি না, ইকুয়াল টু 441 দেওয়া আছে। তো এখান থেকে আমাদের আর বার করতে হবে। তো 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা দুদিকে স্কোয়ার রুট করছি, তাহলে 1 প্লাস আর বাই 100 ইকুয়াল টু এটা 21/20, কারণ 441-এর বর্গমূল 21 আর 400 বর্গমূল 20, এখান থেকে আর বার করব। তাহলে আর বাই 100 ইকুয়াল টু 21/20 মাইনাস 1, তার মানে এটা হচ্ছে 1/20। তাহলে আর বাই 100 ইজ ইকুয়াল টু 1/20, কাটাকাটি হয়ে আর ইকুয়াল টু 5, এইখান থেকে এইটা, ঠিক আছে 20 আর এখানে 5, তাহলে আর ইজ ইকুয়াল টু 5, তাহলে চক্রবৃদ্ধি সুদের হার কত, 5%। পাঁচের অঙ্কটা বলেছে x,12, y,27 ক্রমিক সমানুপাতিক হলে x আর y এর মান নির্ণয় করো। x12 y27, তো x/12 ইকুয়াল টু 12/y, এটা একটা পাবো। আর এটা হচ্ছে 12/y ইকুয়াল টু y/27, এটাও পাবো যেহেতু ক্রমিক সমানুপাতিক। ঠিক আছে, কন্টিনিউয়াস প্রপোর্শনে আছে। তাহলে এবার এখান থেকে আমি কোনাকুনি গুণ করলে y² ইজ ইকুয়াল টু 12 ইন্টু 27, তাহলে y² ইজ ইকুয়াল টু, এটাকে আমি ভাঙছি 3 ইন্টু 4 আর এটাকে ভাঙছি 3 ইন্টু 9, তাহলে ইজ ইকুয়াল টু 3 ইন্টু 3 আর এটা 4 ইন্টু 9 মানে 36। তাহলে y ইকুয়াল টু কী হবে, দুটো 3 আছে, একটা 3 নেব, 36-এর স্কোয়ার রুট 6, তাহলে y এর ভ্যালুটা আমি 18 পেয়ে গেলাম বর্গমূল করে। y 18 পেলে এখানে আমি ইজিলি পেয়ে যাচ্ছি x/12 ইজ ইকুয়াল টু 12/18, তাহলে এখানে 6 দুগুণে 12, 3 6 18 আর 3 4 12, তাহলে x ইজ ইকুয়াল টু 8 আর y এর মানটা 18, তাহলে x ইজ ইকুয়াল টু 8, y ইজ ইকুয়াল টু 18, এটাই আনসার। 6 অঙ্কটা কি বলছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস, ও কেন্দ্রীয় বৃত্ত এবি ব্যাস, সি বলেছে বৃত্তে অবস্থিত একটা বিন্দু, ও বিসি এটা বলে দিয়েছে, ও বিসি 60 ডিগ্রি বলা আছে, তাহলে ও সি এ এইটা জানতে চাইছে। তো দেখো ও সি আর ও বি সমান, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটাও 60 ডিগ্রি হবে, দুটো কোণ সমান হবে। আবার এসিবি যেহেতু এটা অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে অ্যাঙ্গেল এসিবি 90 ডিগ্রি হবে, তার মধ্যে 60 ডিগ্রি এটা, তাহলে এটা 30 ডিগ্রি, এটা পড়ে আছে 30, তাহলে ওসি আর ও এ এরাও তো ব্যাসার্ধ, তাহলে এটা 30 হলে আমাকে কোনটা চেয়েছে, ও সি এই চেয়েছে, আচ্ছা আচ্ছা এটা তো চাইনি আর কি, ও সি এ তো বেরিয়ে গেছে, তাহলে অ্যাঙ্গেল ও সি এ ইকুয়াল টু 30 ডিগ্রি, যদি এটা চাইতো তাহলে এটাও 30 ডিগ্রি হতো। ঠিক আছে, আবার এটাও পেয়ে যাব আমরা 180 থেকে এই দুটো অ্যাড করে মাইনাস করলে পেয়ে যাব, বা এখানে 60 60, এখানে তো এটা 60ই হবে, তাহলে ও সি এ চেয়েছে 30 ডিগ্রি। ঠিক আছে, 7 অঙ্কটা দেখো, একটা ঘনকের প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করা হলো, ধরলাম এক একটা ধার হচ্ছে এ, তাহলে 50% বৃদ্ধি করলো মানে এ প্লাস এ ইন্টু 50%, তার মানে এ প্লাস এ ইন্টু 50/100, তাহলে এটা হবে 3a/2,
তাহলে সমগ্র দলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে আগে 6a² ছিল, এখন 6 × 3a/2 তার হোল স্কোয়ার হবে, তাই তো? তাহলে এটা হবে 6 × 9a²/4, তাহলে এটা 3, এটা 2, তাহলে 27a²/2 এটা হলো। তাহলে বৃদ্ধি পেল কত? বৃদ্ধি পেল 27a² / 2 - 6a², তাহলে এটা 12, মানে 15a² / 2 বৃদ্ধি পেল, ঠিক আছে? তাহলে এবার অরিজিনাল ছিল 6a², তাহলে 6a² বৃদ্ধি পেল 15a² / 2, 1 কত বৃদ্ধি পেল আর 100 কত বৃদ্ধি পেল, এটা বার করে নেবে কাটাকাটি করে। আশা করি এটা পারবে করতে। আচ্ছা, 8-এর অঙ্কটা তো এটা একদমই সোজা অঙ্ক। 2x + 1টাকে আমি বলবো k ধরে নাও, তাহলে k + 3/k = 4, তাহলে k² k দিয়ে আমি গুণ করছি, তাহলে 3 = 4k, বা k² - 4k + 3 = 0। এইখান থেকে k এর ভ্যালুটা বার করে নেবে, ঠিক আছে? k এর ভ্যালুটা বার করে 2x + 1 এর সঙ্গে সমান করে দেবে, তাহলেই আমাদের x এর মান বেরিয়ে যাবে। তোমরা নিজেরা করতে পারবে। আচ্ছা, আগের ভিডিওতে আমি 3টে অঙ্ক দিয়েছিলাম, বলেছিলাম যারা পারবে তাদের নাম আমি বলবো। তো তাদের নামগুলো আমি বলে দিচ্ছি, দেখো। কংগ্র্যাচুলেশান তাদের, যে তারা আমাকে এখানে অ্যান্সার দিয়েছো। 1 নম্বর নামটা হচ্ছে আকাশ বিশ্বাস, তারপরে সারস্বত হাজরা, সৃজা দাস, আংশিক ঠিক হয়েছে, একটা একটু ভুল আছে, ইন্দিরা পাল, সায়নী দাস, ওরও আংশিক উত্তর ঠিক হয়েছে, সায়ন কর্মকার, ওরও আংশিক, রাতুল ঘোষ, প্রীতম ভট্টাচার্য আর ঐন্দ্রিলা চক্রবর্তী, ওরও আংশিক উত্তর ঠিক হয়েছে। এদেরকে অভিনন্দন জানানো হচ্ছে, ঠিক আছে? তাহলে আজকে এই অবধি থাকলো, তোমরা এটা মন দিয়ে দেখে নেবে।